নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প দহনকাল, কলমের ইমিতাকর। দু ক্যামেরার ছোট ফ্ল্যাটে আজ পা ফেলার জায়গা নেই। সন্ধ্যে থেকে লোকজন এসেই চলেছে। কে বলবে অখিলেশ এই আবাসনে মাত্র 20 বছরের বাসিন্দা। সারা জীবন চাকরি সূত্রে দেশের বিভিন্ন প্রান্তে কাটিয়ে অবসরের পর যাদবপুরের এই আবাসনে ফ্ল্যাট কিনে সে থিতু হয়েছিল। হাসি খুশি মিশুকে অখিলেশ আর আলপনা ফ্ল্যাট কেনার কিছুদিনের মধ্যে আবাসনের বাসিন্দাদের বিশেষ পছন্দের হয়ে উঠেছিল। অবশ্য তার যথেষ্ট কারণও ছিল। আসলে অবসরের পর অখিলেশের হাতে বিস্তর সময় ছিল। সবচেয়ে বড় কথা, তখন দুজনের শরীর একদম সুস্থ ছিল। ছেলে মেয়ে দুজনেই বাড়ির বাইরে, নির্ঝঞ্ঝাট দম্পতি। সুতরাং আবাসনের যে কোনো আনন্দ অনুষ্ঠানে অথবা প্রতিবেশীদের বিপদে আপদে দুজনের সাধ্যমতো ঝাঁপিয়ে পড়েছে। ফলে হলো কি, আবাসনের সব ব্যাপারে স্বামী স্ত্রী দুজনে রাতারাতি অপরিহার্য হয়ে উঠল। তবে আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আলপনার গানের গলা। কখনো গান না শিখেও মঞ্চে উঠে রবীন্দ্রসঙ্গীত অথবা আধুনিক গানকে দর্শকদের তাক লাগিয়ে দিতে পারত সে। সুতরাং যা হবার তাই হলো। রবীন্দ্র জয়ন্তী থেকে আবাসনের দুর্গাপুজো সব অনুষ্ঠানে বাচ্চাদের গান তোলাবার দায়িত্ব পড়ল আলপনার ওপর। সারা জীবন বাংলার বাইরে কাটিয়ে কলকাতায় ফিরে নিজের সংস্কৃতিতে ডুব দিয়ে স্বামী স্ত্রী যেন প্রাণ ফিরে পেয়েছিল। শেষ বেলায় কুড়িয়ে পাওয়া আনন্দের দিনগুলো দুজনে একেবারে চেটেপুটে নিয়েছিল। যাই হোক, এইটা কিন্তু একদম সত্যি কথা যে ব্যাংকে জমা রাখা অর্থের মতো ভালোবাসাও কিন্তু সুদে পারে। তুমি যত বেশি জমাবে তত বেশি সুদ পাবে। আর আজ সেই সুদ সামলাতে ঋষি আর পৃথা একেবারেই নাজেহাল হয়ে যাচ্ছে। অখিলেশের মৃত্যুর পুরো আবাসনে বিষাদের ছায়া নেমে এসেছে। আজ প্রায় সব মানুষেরই সাথেই ঋষি দেখা করতে এসেছে। বাবা মায়ের ভূয়সী প্রশংসা করছে, পাশে থাকার আশ্বাস দিয়েছে। রাত প্রায় 12টার পরে ঘর ফাঁকা হলো। বাইরের ঘরের মাটিতে ঋষি নিজে শোয়ার জায়গা করেছে। পৃথা বলেছিল মাটিতে না শুয়ে সোফায় শুতে। ঋষি রাজি হয়নি। এক ঘরে পৃথা ছেলে মেয়েকে নিয়ে, অন্য ঘরে রুষা মা আর পিসিকে নিয়ে শুয়েছে। ঋষিকে জল দিতে এসে পৃথা সোফায় এসে বসল। জলের বোতলটা হাতে নিয়ে একটু ইতস্তত করে বলল, একটা কথা বলবো, শুনবে? বলো। কি ঠিক করলে? আমরা কি এখানে টানা 12 দিন থাকবো? এখানে এসেছে অলরেডি 5 দিন হয়ে গেল। পুপের ক্লাস 9, সেটাও তো ভাবার বিষয়। নিয়মকানুন যা পালন করার সব করব, কিন্তু আমাদের ফ্ল্যাটে চলে গেলে ওদের পড়াশোনাটা হয়। দেখছো তো, এখানে লোক আসার ধুম, যেন উৎসব লেগেছে। এক সন্ধ্যেতেই হাঁপিয়ে উঠলাম। তুমি কি বলো? ঋষি পৃথার দিকে তাকায়। পৃথা কি বলতে চায় ঋষির কাছে পরিষ্কার হলো না। পৃথা কি তাকেও নিয়ে যেতে চাইছে? তাছাড়া পৃথা না থাকলে এখানে কে সামলাবে? পিপির তো বয়স হয়েছে। অবাক চোখে ঋষি বলল, কি বলতে চাইছো বুঝলাম না। না মানে বলছি, রুষা তো আছে, পিপিও এখন টানা কদিন থাকবে, কৃষ্ণা থাকবে। আমরা যদি যাতায়াত করি? আমরা মানে কি, আমিও? ঋষির গলার স্বরে পৃথা ঘাবড়ে গেল। একেই কাছা পড়া ঋষিকে তার কেমন যেন অচেনা ঠেকছে। পৃথা চুপ করে গেল। ঋষির ধৈর্যের ভাত ভেঙেছে। কি হলো পৃথা, বলছো না যে? তুমি কি চাইছো, যে আমি তোমাদের নিয়ে বাড়ি ফিরে যাব? পৃথা সামাল দেওয়ার চেষ্টা করলো। না না, তুমি কেন? তুমি এখানে থাকো, আমি ওদের নিয়ে চলে যাই। একদিন অন্তর একদিন না হয় আসা যাওয়া করব। এতদিন একটানা ছুটিতে ওদের স্কুল দেবে না বলো? ঋষি বরাবরই দেখেছে যে পৃথা একা একা নিজের মতো করে নিজের জায়গায় থাকতে ভালোবাসে। এর আগেও পুজোর সময় বা অথবা কোনো অনুষ্ঠানে এ বাড়িতে পৃথা থাকতে চায় না। কিন্তু তা বলে আজ রাতে পৃথার মুখে এমন কথা শুনবে ঋষি ভাবেনি। পৃথা আর তার মধ্যেকার সেই অদৃশ্য দেওয়ালটা আজ আবার দৃশ্যমান হয়ে উঠল। ঋষির বুঝতে অসুবিধা হলো না যে ভালোবাসা স্বামী স্ত্রীকে নিবিড় মায়ায় বেঁধে রাখে, সে ভালোবাসা কোনোদিনই তাদের মধ্যে করে ওঠেনি। আর যেখানে ভালোবাসাই নেই, সেখানে প্রত্যাশাও রাখতে নেই। তাই ঋষি ঘাড় নিচু করে মোবাইলের স্ক্রিন স্ক্রোল করতে করতে সহজভাবে বলল, সেই ভালো। কাল সকালে ওদের নিয়ে বাড়ি চলে যাও, আর নিয়মকানুন কিছু মানার দরকার নেই। বাবা তো আমার, আমি মানলেই হবে। পিকু ছোট আর নিরামিষ খেতে পারে না, তাই যা খেতে চাই করে দিও, তোমরা কেউ। ঋষির কথাগুলো পৃথার কোথায় যেন বিঁধল। খাবারের কথা কি সে বলছে? বাবা সিরিয়াস কন্ডিশনে সে যে এসে এতগুলো দিন এই ছোট ছোট ফ্ল্যাটে ছেলে মেয়েকে নিয়ে কষ্ট করে কাটালো, তার কি কোনো মূল্য নেই?
গলায় বিরক্তি নিয়ে পৃথা বলল, আমি কি তোমাকে খাওয়ার কথা বললাম? মাছ মাংস খেতে কি আমি বাড়ি যাচ্ছি? ক্লাস 9-এর স্কুল এতদিন ছুটি দেয়? তাছাড়া কয়েকদিন পর পিকুর ইউনিট টেস্ট শুরু হবে। ঠিক আছে, তুমি বললে যাব না। দাদু মারা গেছে বলে ছেলেমেয়ের স্কুল টিউশন সব বন্ধ করে রেখে দিই। পৃথার অযৌক্তিক কথায় ঋষির যেন হাসি পেল। বাবার এই ফ্ল্যাট থেকে ওদের ফ্ল্যাটের দূরত্ব গাড়িতে মাত্র 10 মিনিট। ইচ্ছে করলে পুপে পিকু দুজনকে এ বাড়ি থেকে স্কুলে পাঠানো সম্ভব। ঋষির মনে পড়ল ঠাকুমার মৃত্যুর সময় বাবা মা আর রুষাকে নিয়ে দিল্লি থেকে গ্রামের বাড়িতে এসে টানা 15 দিন ছিল। গ্রামের বাড়িতে লোডশেডিং, জলের অব্যবস্থা সব কিছুই মা হাসি মুখে মানিয়ে নিয়েছিল। 15 দিন স্কুল যায়নি বলে ভাই বোনের উচ্চশিক্ষিত হতে কিন্তু কোথাও আটকায়নি। সেদিন বাবাকে একা রেখে চলে যাওয়ার কথা মা ভাবতেও পারেনি। যাই হোক, ঋষি ফোন রেখে শুয়ে পড়তে পড়তে শান্ত গলায় বলল, কথা তো হয়ে গেল। কাল সকালে রবিদা এসে গাড়ি বার করলে তোমরা জিনিসপত্র গুছিয়ে চলে যাও। তবে তোমার একটু চাপ হবে, আমি তো যেতে পারবো না। যাই হোক, অনলাইনে বাজার করে নিও। পৃথা বেশ খুশি হলো, তার উদ্দেশ্য সফল হয়েছে। এ বাড়ি তার একটা মুহূর্ত তার ভালো লাগছে না। আজকের সন্ধ্যার অভিজ্ঞতায় সে বুঝে গেছে যে আগামী 10-12 দিন কী ঘটতে চলেছে। রুষা মায়ের পাশে শুয়ে বসে ল্যাপটপে অফিসের কাজ করতে থাকবে আর সুযোগ বুঝে তাকে কথার তীরে বিঁধবে। এদিকে সকাল নেই, দুপুর নেই, কারি কারি ফল মিষ্টি নিয়ে লোকজন আসতেই থাকবে। তাদের সামনে বসো, সব ঘটনা খুলে বলো, জিনিসপত্র ফ্রিজে গুছিয়ে রাখো। আর এই সুযোগে পিকু পড়াশোনা ছেড়ে মনের সুখে ঘুরে ঘুরে বেড়াবে। পুপে তো মোবাইলে ডুবে থাকবে। তারপর ফাইনাল রেজাল্ট খারাপ হলে কেউ কি শুনবে দাদু মারা গেছে বলে এমনটা হয়েছে? তার চেয়ে যে যা ভাবুক, তাকে ছেলেমেয়ে নিয়ে বাড়ি ফিরতেই হবে। অনেক হয়েছে। 17 বছর বিয়ের পর ভালো বউয়ের তকমা পাওয়ার আর কোনো বাসনা নেই। এ বাড়িতে যা কিছু ঋষি আর তার বোন সামলাক। কিন্তু হঠাৎ পৃথার মনে পড়ল, কাল দুপুরে তো বাবা মা দেখা করতে আসবে বলেছে। তাহলে তো সকালে চলে যাওয়াটা ঠিক হবে না, বিকালে যাওয়াই ভালো। বাবা মাকে ঋষি কী বলে বসবে তার ঠিক নেই। তাই সে ব্যস্ত হয়ে ঋষিকে বলল, শোনো না, একটা কাজ করি, কাল বিকেল বরং যাই। এমনিতেই সকালে গেলে ওদের স্কুলে পাঠাতে পারবে না। এদিকটা একটু সামলে দিয়ে যাই। তাছাড়া দুপুরে বাপি আর মা আসবে বলেছে। ঋষি চোখ বন্ধ করে পৃথার হঠাৎ মত পরিবর্তনের কারণ খুঁজছিল। যাই হোক, পৃথা নিজের মুখে আসল কারণটা বলে দিল। ঋষি হয়তো তাকে অনেক কিছু বলতে পারত, কিন্তু বলল না। জোর খাটানো তার ঋষির স্বভাব নয়। তাছাড়া এটা তো সত্যি, পৃথা কেবল তার সন্তানদের মা, তার প্রেয়সী নয়। ভালোবাসায় যেখানে নেই সেখানে দাবি করবে কি? তাই চোখ বন্ধ করে ঋষি বলে, ঠিক আছে বিকালেই যাও, এখন ঘুমোতে যাও, আমারও খুব টায়ার্ড লাগছে। পৃথা বেশ খুশি খুশি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি চলেই যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। পৃথা আলো নিভিয়ে পাশের ঘরে চলে গেল। কিন্তু সারাদিনের ধকলের পরেও ঋষির চোখে ঘুম এলো না। চোখ বন্ধ করলে ইলেকট্রিক চুল্লির গনগনে আঁচ আর বাবার পায়ের পাতা দুটো তার চোখের সামনে ভেসে উঠছে। কেমন একটা অস্বস্তি সারা শরীরে ছড়িয়ে পড়ছে। বাবাকে আর কোনোদিনও দেখতে পাবে না, স্পর্শ করতে পাবে না। বুকের ভেতরটা হু হু করে উঠছে। তারপরে ঋষির মনে হলো একটা গোটা জীবনে বাবা কত কিছুই না করেছে। তুখোড় ছাত্র ছিল, 18 বছর বয়সে গ্রামে স্কুল ছেড়ে একা কলকাতায় চলে এসেছে। সম্পূর্ণ নিজের চেষ্টায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, বড় কোম্পানিতে চাকরি জোগাড় করেছে, একটার পর একটা চাকরি ছেড়েছে আর ধরেছে। চাকরির জন্য ভারতের এক শহর থেকে অন্য শহরে নির্দ্বিধায় ছুটে গেছে, ছুটিয়ে জীবনকে উদযাপন করেছে। জীবন শক্তিতে ভরপুর ছিল বাবা। শেষ দিন পর্যন্ত বাবা কাতরভাবে বাঁচতে চেয়েছিল, মায়ের জন্য বাঁচতে চেয়েছিল। মাকে বাবা পাগলের মতো ভালোবাসত। আলপনা ছাড়া শূন্য বাড়ি বাবা ভাবতেই পারত না। মায়ের আগে চলে যাওয়াটা বাবা কিছুতেই মেনে নিতে পারত না। তাই হয়তো বিনা নোটিসে মায়া কাটিয়ে মায়ের আগেই চলে গেল। ঋষির মনে পড়তে থাকে যে ছোট থেকে দেখা বাবা মায়ের ছোট ছোট মুহূর্তগুলো। নিটল মায়ায় মোড়া ছিল দুজনের জীবন। শুধু মা পাশে ছিল বলে হয়তোই বাবা এত কিছু করতে পেরেছে, এত খুশিতে থাকতে পেরেছে। ভালোবাসার কি সত্যি এত শক্তি? ঋষির খুব আশ্চর্য লাগে। এই জীবনে স্বাদ ঋষি পায়নি, তবে ভালোবাসাহীন গতানুগতিক জীবন কেমন হয় ঋষি জানে। সেই জীবনে সব থাকে, কেবল মায়া থাকে না, পূর্ণতা থাকে, বন্ধন থাকে না। কেমন যেন একটা অগোছালো দায়সারাভাবে দিনগুলো কেটে যায়। দায়িত্ব পালন ছাড়া যেন কিছুই অবশিষ্ট থাকে না। তবুও সে জীবনকে শেষ দিন পর্যন্ত টেনে নিয়ে চলতে হয়।
ভেতরের ক্ষতকে সন্তর্পণে লুকিয়ে রাখতে হয়, পালাবার পথ থাকে না। আজ ঋষির মনে হচ্ছে তার বাবা সত্যি সব দিক দিয়ে একজন সফল পুরুষ মানুষ ছিলেন। যে পুরুষের জীবন ভালোবাসা প্রাচুর্যে মোড়া থাকে সে কখনো হেরে যায় না। কিন্তু সেই বাবার ছেলে হয়ে তার জীবনটা এমন হলো কেন? কেন সে পারল না পৃথাকে ভালোবাসতে? কি লাভ হেরে যাওয়া একটা জীবনকে বয়ে নিয়ে চলার? কবে কিভাবে মুক্তি পাবে সে? ঋষির নিষ্ফল আক্ষেপ আছড়ে পড়তে থাকে মস্তিষ্কের শিরা উপশিরায়। ক্রমশ দু চোখের পাতা ভারী হয়ে আসে। ক্লান্ত শ্রান্ত ঋষি ধীরে ধীরে ঘুমের কোলে ঢলে পড়ে। ভোরের আলো চোখে পড়তেই ঋষির ঘুম ভেঙে গেল। মাথাটা তার ভার হয়ে আছে, হাতে পায়ে কোমরে ব্যথা করছে। ঋষি বুঝতে পারল যে মাটিতে শোবার অভ্যাস নেই বলেই এমন হচ্ছে। ঋষি জানলার দিকে তাকায়। জানালার কাছে কুয়াশা পড়েছে। তার খুব ইচ্ছে করছে ছাদে উঠতে। ভোরের কুয়াশায় আকাশ জুড়ে কাল সে বাবাকে দেখতে পেয়েছিল। আজ আবার বাবাকে সে দেখতে চায়, কথা বলতে চায়, কিন্তু শরীর বাধা দিল। মাটি থেকে উঠে ঋষি বেশিক্ষণ দাঁড়াতে পারল না। সোফায় ধপ করে বসে পড়ল। বাড়ির সবাই ঘুমোচ্ছে, তাকিয়ে দেখল ঘড়িতে সবে 5:30। সোফায় বসে চোখ বন্ধ করে ঝিমোতে থাকে ঋষি। একটু পরে কে যেন তার কাঁধে হাত রাখল। চমকে উঠে ঋষি দেখল পিপি এসে দাঁড়িয়েছে, মুখে মৃদু হাসি। কী হয়েছে ঋষি? এভাবে এখানে বসে আছিস কেন বাবা? একটু জল দেবো, খাবি? তুমি এত তাড়াতাড়ি উঠলে কেন পিপি? আমার তো সারা জীবনই ভোর 5টায় ওঠার অভ্যাস, কখন ঘুম ভেঙে গেছে। কিন্তু দরজা খুলে এখানে ঘোরাঘুরি করলে তোর ঘুম ভেঙে যাবে বলে ঘর থেকে বেরোচ্ছিলাম না। কিন্তু মাটিতে শুয়ে তোর ঘুম হয়েছে? পিপির মুখের দিকে তাকিয়ে ঋষির মায়ের কথা মনে হলো। কিছুদিন আগেও মা এইভাবে সব কিছু বুঝে যেত। মায়ের সাথে কথা বললে অশান্ত মনও শান্ত হতো। আজকাল আর মায়ের কাছে বসতে ঋষির ভালো লাগে না, বড্ড অসহায় লাগে। মায়ের অবস্থার জন্য নিজেকে কেমন যেন তার অপরাধী মনে হয়। ঋষি নিজের অজান্তেই পিপির হাত দুটো ধরে শিশুর মতো বলল, আমার পাশে একটু বসবে, মাথাটা খুব ধরে আছে। ঋষির প্রতি সুজাতর স্নেহ বরাবরই একটু বেশি। ঋষির জন্মের সময় স্কুলে 3 মাসের ছুটি নিয়ে সে দিল্লিতে মেজ বৌদির পাশে ছিল। হসপিটাল থেকে আসার সময় থেকে ঋষির যাবতীয় দেখাশোনা সে নিজের হাতে করেছে। অপূর্ণ মাতৃত্বের স্বাদ সে একেবারেই ইচ্ছে মতো মিটিয়ে নিয়েছিল। সেই থেকে ঋষির প্রতি তার আত্মজের টান। ঋষির কথা শুনে সুজাতা একেবারে অস্থির হয়ে পড়ল। ওমা, সে কিরে, মাথা ধরে আছে কেন রে? চা করে আনি, একটু বসে খা। ঋষি পিসির হাত ধরে সোফায় বসিয়ে দেয়। কিচ্ছু করতে হবে না, তুমি এখানে বসো। আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না পিপি। আচ্ছা নে, আমি সরে বসছি, আমার কোলে মাথা রেখে একটু শুয়ে পড় দেখি, মাথায় হাত বুলিয়ে দিই। মাথার আর কি দোষ, তোর ওপর দিয়ে যা যাচ্ছে। মেজ বৌদির এখন এই অবস্থাটা না হলে তোর জন্য অস্থির হয়ে পড়তো রে। একদিকে অসুস্থ বাবা মা, আর অন্যদিকে ছেলে মেয়ে, নিজের সংসার, অফিসের চাপ। তোর জন্য খুব চিন্তা হয় রে। নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখিস। ঋষি লম্বা হয়ে শুয়ে পিসির কোলে মাথা রেখেছে। পিসি তার কপালে ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে। আরামে চোখ বন্ধ করে ঋষি বলল, মা বাবা আর কই পিপি? এই তো বাবা কেমন চলে গেল, আর আমায় কোনো দায়িত্ব থাকলো না। এরপর একদিন মাও চলে যাবে। ওসব বলতে নেই বাবা, তোর এখন কত কাজ বলতো। আচ্ছা শোন, 3 দিনে রুষা কাজ করবে। এখানে ভালো ব্রাহ্মণ কে আছে, নাকি আমি আমাদের কেশব ব্রাহ্মণকে ডাকবো? দাদার খবরটা পেয়ে ওকে লোকমুখে খবর দিয়েছি। বাবা মায়ের কাজ, এমনকি বর্দার কাজ সবই ও করেছে। তুই বললে ওকে ফোন করব। তুমি কি এখন আমার পারমিশন নেবে? ফোন করে দাও, আজকেই আসতে বলে দাও। জিনিসপত্র কিনতে হবে। আচ্ছা, রুষা নাকি ওর কাজের পরেই চলে যাচ্ছে, সেখানে নাকি আসতে পারছে না। কাল একবার আমাকে বলল, কিন্তু ভালো করে শোনা হলো না। হ্যাঁ রে, তাই বললো। আসলে বাচ্চাটার খুব অসুবিধা হচ্ছে, সে ঘর সামলাতে পারছে না। তবে আমি কি বলি, ভালোই হয়েছে, তুই স্বাধীন মতো সব কাজ করতে পারবি। আর তাছাড়া তাছাড়া কি? না, তেমন কিছু নয়। আসলে রুষা তো তোর মতন নয়, কখন কাকে কি বলে দেয় তার ঠিক নেই। কোথায় কি বলতে হয় ও ঠিক জানে না। তাই বলছিলাম, ওর কোনো কথা ধরিস না। হয়তো বাবাকে হারিয়ে ওরও মাথার ঠিক নেই। এই শোকের বাড়িতে কোনো অশান্তি হোক আমি চাই না। তাছাড়া এটা ফ্ল্যাট বাড়ি, একটু জোরে কথা বললেই পাশের ঘরে শোনা যাবে। তাই বলছিলাম কি বলতে চাইছো, খুলে বলো না। না মানে কিছু মনে করবি না তো? কি মনে করবো? না মানে আমার মনে হয় পৃথা রুষার সামনে যত কম যায় ততই ভালো। রুষা কখন কি বলে দেবে, পৃথার মানে লেগে যাবে, অশান্তির সৃষ্টি হবে। আমাকে কি করতে বলছো?
পৃথাকে তুই 2 ছেলে মেয়ে নিয়ে বাড়ি চলে যেতে বল। 3-4 দিন পর রুষা চলে গেলে ও যেন চলে আসে। জানি পৃথাকে বলতে তোর খারাপ লাগবে, তাছাড়া পৃথা হয়তো তোকে এই অবস্থায় ছেড়ে যেতে চাইবে না, কিন্তু কি করব বল, আমার যে ভয় করছে। ঋষির চোখ বন্ধ, কেবল ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। ভাবল যাক, পিপি তার আর পৃথার রসায়নটা এত বছরও তাহলে টের পায়নি। অবশ্য পিপি তাদের দুজনকে একসাথে কতটুকুই বা দেখেছে। পৃথাকে নিয়ে গ্রামের বাড়িতে বিয়ের পর বোধহয় একবার এক রাত ছিল, তারপর থেকে তো আনন্দ অনুষ্ঠানে কয়েক ঘন্টার জন্য দেখেছে। সেখানে ঝলমলে আলোয় বাইরের চোখটা পড়লেও ফাটলটা আড়াল থেকে রয়ে যায়। পিপি এ বাড়িতে প্রায় এলেও পৃথার সাথে বিশেষ দেখা হয়নি। শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের ইচ্ছে করেই পৃথা এড়িয়ে চলে। ঋষি, কি বললাম বুঝলি? পৃথাকে কি বলতে পারবি? ও নিয়ে তুমি ভেবো না পিপি, ছেলে মেয়ের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে পৃথা নিজেই আজ বিকেলে বাড়ি চলে যাবে। আমিও বললাম পুপের উঁচু ক্লাস, এতদিন টানা স্কুল কামাই করবে না। যাক বাবা, বাঁচা গেল। পৃথাকে যেন রুষার কথা কিছু বলিস না। কিন্তু পৃথা তোকে ছেড়ে যেতে চাইলো? কি করব বলো, ও জানে তুমি আছো, আমাকে আগলে রাখবে। সেটা ঠিক, তোর কোনো অসুবিধা হবে না। তাছাড়া 3-4 দিন পর পৃথা তো ফিরে আসছে। সুজাতা স্নেহে ঋষির গালে হাত বুলিয়ে দিল। ঋষির, একটা কথা তোকে কিন্তু আমায় দিতে হবে। কি কথা? রুষা তোকে যাই বলুক তুই কিন্তু গায়ে মাখবি না। আমরা সবাই তোকে চিনি। তুই বাবা মায়ের জন্য যা করিস আজকালকার দিনের কেউ করে না। তাই রুষা যাকে যাই বলুক কেউ বিশ্বাস করবে না। ঋষির অবাক লাগছে। রুষা তার সম্পর্কে কি এমন বলতে পারে? নিজের ছোট বোন কি দাদাকে চেনে না? তাছাড়া সে করছেটাই বা কি? একরাশ বিষয় নিয়ে জিজ্ঞেস করলো, কি এমন কথা গো বিপি, রুষা তোমাকে কি বলেছে? সুজাতা মহা বিপদে পড়ল। তার খুব খারাপ লাগছে। সে জানে গত কয়েকদিনে ঋষি কতটা বিধ্বস্ত হয়ে আছে। এর মধ্যে মায়ের ভুল ট্রিটমেন্টের কথা শুনলে ঋষি মনে বড় আঘাত পাবে। কিন্তু একটু না বলে রাখলেও চলবে না। রুষা যদি আজ সকালেই দাদাকে এসব কথা বলতে শুরু করে, রুষা এখন যেন সবেতেই সন্দেহ প্রকাশ করছে, যেন ঋষি তার সহধরা ভাই নয়, অচেনা কেউ। তাছাড়া রুষা এমনভাবে কথা বলছে, মা যেন কেবল তার একা, সে ছাড়া আর কেউই মায়ের ভালো চায় না। ঋষিকে কথাটা বলতে গিয়ে সুজাতার চোখে জল আসছে। মনে হচ্ছে মেজদা থাকলে আজ তাকেই সেসব কথা বলতো, আর বলতো, মেজদা, তুমি মেয়েকে শিক্ষিত করেছো ঠিকই, কিন্তু ভালো মনের মানুষ করতে পারোনি। এমন খারাপ সন্দেহ তার মনে আসবে কেন? এত আবর্জনা মনে রেখে সে জীবনে সুখী হবে কি করে? ঋষি অস্থির হয়ে পড়ল। কি হলো পিপি, চুপ করে আছো কেন? বলছি। সুজাতা একটা দীর্ঘশ্বাস ফেলে ঋষির কপালে হাত রেখে বলল, রুষার ধারণা তার মায়ের ভুল ট্রিটমেন্ট হচ্ছে, তাই মা সুস্থ হচ্ছে না। তোদের আরও বড় ডাক্তার দেখানো উচিত ছিল। ঋষি যেন বিদ্যুতের শক খেল। ধড়মড়িয়ে উঠে বসল। বিস্ময় মাখা গলায় বলল, ভুল ট্রিটমেন্ট মানে? মানে তোর মাকে যে ডাক্তার দেখাচ্ছে তার উপর রুষা বিশ্বাস রাখতে পারছে না। কিন্তু বাবার তো খুব বিশ্বাস ছিল। প্রথমে একবার মাকে কলকাতার বেস্ট ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু 3 মাস আগে তার ডেট পাওয়া যেত না, মাঝে মাঝেই ফরেন চলে যান। তাছাড়া এমার্জেন্সিতে ফোন করা যায় না, তাই বাবা কন্টিনিউ করতে পারেনি। আর যে ডাক্তার এখন মাকে দেখছে সেও কলকাতার সবচেয়ে বড় হসপিটালগুলোর সঙ্গে যুক্ত। সবচেয়ে বড় কথা, সে পৃথার আত্মীয়। ওখানেই রুষার আপত্তি। কেন আপত্তি কেন? আত্মীয়ের মধ্যে বলেই তো ফোনে কথা বলা যায়, আলোচনা করা যায়। সুজাতা এগিয়ে এসে ঋষির গায়ে হাত রাখে। শোন না, আমি বলি কি, রুষা তোকে কিছু বলতে এলে বলবি মায়ের ট্রিটমেন্ট যা করার বাবা করেছে, আমি কিছু জানি না। আর ও যদি এখন অন্য কোনো ডাক্তার দেখাতে বলে তো রাজি হয়ে যাস। যাবার আগে যেন কোনো অশান্তি না হয়। ঋষি মাথা নিচু করে 2 হাত কপালে রাখে। সুজাতা উঠে পড়ে, ব্যস্ত হয়ে বলল, 6টা বেজে গেছে, আমি চা করে আনছি, একটু বস। সুজাতা রান্নাঘরের দিকে এগিয়ে যায়। ঋষির ভেতরটা তোলপাড় হতে থাকে। এই প্রথম সে জানতে পারল এটাই জীবন। সময়ের স্রোত পরম আপনজনকেও পর করে দেয়। মনের ভেতর অবিশ্বাসের অভিমানের পলি জমে জমে সবাই এক একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে যায়। দূরত্ব বাড়তেই থাকে। ইচ্ছে থাকলে আর হয়তো সেই দূরত্ব অতিক্রম করা যায় না। সকালে জল খাবার পর রুষা রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কাউকে কিচ্ছু বলে গেল না। এদিকে যথারীতি সকাল থেকে বাড়িতে প্রতিবেশীদের আনাগোনা শুরু হয়েছে।
ঋষির ফ্ল্যাটের বাইরে করিডোরে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলতে ব্যস্ত। এদিকে সুজাতা রান্নাঘরের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। পৃথা হাতে হাতে সাহায্য করছে। লক্ষ্মী এতদিন এ বাড়ির যাবতীয় কাজ করত, কিন্তু এখন তার সকালে অনেকটা সময় আলপনার পিছনে কেটে যাচ্ছে, খাওয়াতেই অনেকটা সময় চলে যায়। আসলে ঋষির বাবা থাকতে বিশেষ অসুবিধা হতো না, স্বামী পাশে থাকলে আলপনা বিশেষ সমস্যা করতো না, কিন্তু যবে থেকে অখিলেশ হসপিটালে ভর্তি হয়েছে তবে থেকে আলপনার জেদ বেড়েছে, খাবার মুখে নিয়ে বসে থাকে, চিবোতে ভুলে যায়। প্রায় 12:30 নাগাদ রুষা ফিরল। ঋষি তখন সপাক হবিষ্যি বানাতে ব্যস্ত। ব্রাহ্মণের বলা নিয়মকানুন সে একেবারে অক্ষরে পালন করে চলেছে। সুজাতা পর্যন্ত অবাক হয়েছে। ঋষিকে মৃদু ধমক দিয়ে বলেছে, আজকাল দেশ গায়ে পর্যন্ত এসব কেউ মানছে না, আর এই শহর ফ্ল্যাটে বাড়িতে এসব কি করা যায়? ঋষি, আমি বলছি 3 দিন করে তুই ছেড়ে দে, শরীর খারাপ হয়ে যাবে। ঋষি পিপির কথায় হাসে। সে জানে পিপি ছাড়া এমনভাবে তার কথার কেউ ভাবে না। যাই হোক, প্রায় 1 ঘন্টা পরে সব মিটিয়ে ঋষি সোফায় এসে বসল। স্নান সেরে রুষা তার দাদার জন্য বেশ কিছুক্ষণ সেখানেই অপেক্ষা করছিল। রুষা নিজেই শুরু করলাম, দাদা, তোর সাথে আমার কিছু কথা জরুরি ছিল, এখন বলবো না পরে? সকালে পিপির কথা শুনে ঋষি রুষার প্রতি মনে মনে অসন্তুষ্ট ছিল, তবে বুঝতে দিল না। শান্ত গলায় বলল, এখনই বল। বলছি 3টি ইম্পর্ট্যান্ট ডিসিশন আমাদের এখন নিতে হবে। আমার হাতে টাইম কম, কাল আমার কাজটা হয়ে গেলে পরশুদিন নাইটে ফেরার টিকিট আছে। তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আবার ফিরতে পারবো, 2 মাসের মধ্যে আসার চেষ্টা করব। এখন ফার্স্ট কথা হলো, লক্ষ্মীকে দিয়ে মায়ের কাজ করানো যাবে না। ও তো রান্নার লোক হিসাবে এসেছিল, তাকে বাবা কি করে মায়ের আয়া বানিয়ে দিল আমি জানি না। তুই তো না বলতে পারতিস, আমি তো বহুবার বলেছি, কিন্তু শোনেনি। যাই হোক, আমি একটা সেন্টারে কথা বলে এলাম, সেখানে সবাই ট্রেন্ড আয়া, এই ধরনের পেশেন্টকে তারা হ্যান্ডেল করে। তবে একজন তো হবে না, কাল থেকে 2 জন আসবে, একজন মর্নিং একজন নাইটে কাজ করবে। আচ্ছা, সেকেন্ড কথা হলো, শ্রাদ্ধ মিটে গেলে মা কোথায় থাকবে, কি ঠিক করলি? ঋষি সত্যি এসব নিয়ে ভেবে ওঠার সময় পায়নি। তবে মাকে তো এই একা বাড়িতে রাখা যাবে না, তার ফ্ল্যাটেই নিয়ে যেতে হবে। তাই ঋষি বলল, আমার ফ্ল্যাটে নিয়ে যাবো, এছাড়া অপশান আর কি আছে? রুষা দাদা দিকে সরাসরি তাকায়, দৃঢ় করায় বলল, আমার কিন্তু একটা শর্ত আছে। রুষার শর্ত শোনার আগে কলিং বেল বেজে উঠল। ভাই বোনের গুরুত্বপূর্ণ আলোচনাতে ছেদ পড়ল পৃথার সামনেই ছিল। ব্যস্ত পায়ে দরজা খোলো, দেখলো তার বাবা মা ভাই আর ভাইয়ের বউ এসেছে। ভাইয়ের হাতে ঢাউস সাইজের একটা ব্যাগ, হাসি মুখে পৃথা সবাইকে স্বাগত জানায়। রুষা একরাশ বিরক্তি নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ার থেকে উঠে পড়ল। কখন আবার দাদাকে সে একা পাবে জানে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।